জামাত ইসলামের এই আজকের নাইবা আমিরের যে বক্তব্য সেটার আসলে প্রায়োগিক অর্থ কি আমাদের রাজনীতিতে, এবং যেটি আমাদের ভাই বলছিলেন আল মামুন রাসেল, যেটিকে খুব সিরিয়াসলি নেওয়ার সুযোগ নাই, কারণ তারপরে জামাত উদ্যোগী হয়ে বিএনপি মহাসচিবকে ঐক্যবদ্ধভাবে বসার জন্য ফোন করেছেন, এবং জামাত এটিও বলছে যে আলোচনায় এই খেলায় রেফারি হিসেবে তারা প্রধান উপদেষ্টাকে চান, প্রয়োজনে তার মানে প্রধান উপদেষ্টা সহ বসারও এক ধরনের প্রস্তাব জামাতের পক্ষ থেকে আছে। সেটিকে নিশ্চিত ভালোভাবে দেখার সুযোগ আছে বোধহয় আপনারও। হ্যাঁ, এই যে আপনি বললেন যে ভাই বললেন জামাতের প্রধানের এই কথা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, তাহলে আমি যদি বলি যে আমি যা বলেছি সেটাকেও সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। জামাত হচ্ছে ইমোশনাল কার্ড অলওয়েজ প্লে করে। ধরেন উনারা যখন বলবে সেটা হচ্ছে ইমোশনাল স্টেটমেন্ট, সেটাকে আপনি সিরিয়াসলি নিতে পারবেন না, কিন্তু বিএনপির নয়ন যখন একটা স্লোগান দেয় সেটা হয়ে যায় তারেক রহমানের বক্তব্য, তাই না? তাহলে এই যে দেখেন, এই যে কন্ট্রাডিক্টরি, ইসলাম কি এটাকে পারমিট করে? ভাইয়ের কথার উত্তর আমার মনে হয় আমি এখানেই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি যে প্রশ্নগুলোর উত্তর খুব কঠিনভাবে শক্তভাবে জাতির সামনে দিতে চাই, উনি প্রথমে একটি শব্দ বলেছেন আমি ইসলামকে অবমাননা করেছি। জামাতে ইসলামী কি ইসলামের সার্টিফিকেট নিয়েছে যে আমি জামাতে ইসলামীকে নিয়ে কিছু বললে ইসলামকে অবমাননা করা হয়? এই কথাগুলো সেদিনের টকশোতে মির্জা গালিব ডিরেক্টলি আমাকে বলেছেন যে আপনি জামাতোফোবিক। আমি তখনই টকশোতে লাইভে তাকে বলেছি যে আপনি যে এই কথাটি বললেন, এখন আমার প্রতি যে সাইবার বুলিং হবে সেটা দায়ভার কি আপনি নেবেন? এবং বিশ্বাস করেন 2 দিন পরে উনি কিন্তু ওই কেসের একজন সাক্ষী। ভাই আমাকে একটা কথা বলেন আইনজীবী হয়ে যে আমি কেন ক্ষমা চাই নাই। আমি কিভাবে ক্ষমা চাবো? উনারা একটা কেস করে সমন জারি করেছেন, আমাকে নোটিশ দেননি। হ্যাঁ, আপনি যদি আমার কাছে ক্ষমা চান যে আমাকে ক্ষমা চাইতে হবে, ভুল স্বীকার করতে হবে, আপনি আমাকে নোটিশ পাঠাবেন না? ওই লোকটি যিনি কেসটি করেছেন তিনি মিডিয়াতে এসে বলেছেন, আর এই বক্তব্য দেওয়ার পর আমার তো সব কিছু কি এআই মনে হচ্ছে। উনি যখন এটি মিডিয়াতে বলেছেন যে উনাকে ক্ষমা চাইতে হবে, আমি তো বিশ্বাসই করি নাই যে উনি এটা, আমি তো ভেবেছি এআই। তাহলে আমি কিভাবে, আমি কি মানে নিজে থেকে যে ক্ষমা চাবো? এটা কি কোনো লিগ্যাল প্রসিডিওর নাই? তারপরে উনি আরও কিছু কথা বলেছেন যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক কি করে এই তথ্য একটি দলের বিরুদ্ধে দেয়। আমি কোনো দলের বিরুদ্ধে তথ্য দিইনি, একজন ব্যক্তির বিরুদ্ধে দিয়েছি, এবং তখনই দিয়েছি যখন 2 সপ্তাহ ধরে এই কার্ডটি সবাই শেয়ার করেছে। আমার কাছে অজস্র স্ক্রিনশট আছে। আমার প্রশ্নটি হলো, 2 সপ্তাহে তাদের মানহানি হলো না? যখনই একজন শিক্ষক এবং তার জেন্ডার নারী, তখন তিনি বললেন, তখনই তার মানহানি হয়ে গেল? নারী কি তার কাছে এতই মানে খুব ভয়ঙ্কর কোনো কিছু যে নারী বললে মানহানি হয় আর পুরুষ বললে মানহানি হয় না? বিষয়টা কি তাই? এবং এই যে তারা মানে কি আপনি এরকম যে ধরেন আরেকটা পুরুষের নামেও যদি মানহানির মামলা করে, তাহলে আপনার নামে মানহানির মামলা করাটা ন্যায্যতা পায় না? আমি আসলে এটা মনে করি যে আপনি যখন এই প্রশ্নটা করবেন, আমি মনে করি জুলাই পরবর্তী সময়ে এই মানহানির মামলা কে করতো? এবি সিদ্দিকী নামের একজন লোক সারা দুনিয়া মানহানির মামলা করে ফেমাস হতে চাইতো, তাই না? এবং দেখেন ওই টকশোতে কিন্তু মির্জা গালিব একটাও প্রতিবাদ করেনি, এবং উনি কি বলেছেন জানেন? টকশোটি দেখবেন, উনি বলেছেন যে একজন 3য় লেয়ারের নেতার বক্তব্যকে গোনায় ধরার কিছু নাই। হ্যাঁ, উনি আবার ওনার নেতাকে 3য় লেয়ারের বলেছেন, সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি ওইখানে। তার মানে আমি মনে করি যে আপনার পক্ষে কথা না বললে আপনার মানহানি হয়, আর আপনার পক্ষে বললে আপনার মান উন্নয়ন হয়, এটাতে আমি বিশ্বাস করি না। এবং মিশু, আমি মনে করি যে কথাটি আমাকে অলওয়েজ বলা হয় যে একজন শিক্ষক হিসেবে আমি এই কথাটি কিভাবে বললাম, একজন শিক্ষক যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলে তার যথেষ্ট কাজ থাকে যেটি হাজার হাজার লাখ লাখ শেয়ার হয়ে যায়, তার এইটার রিয়েল সোর্সটা যাচাই করার থাকে না। তাহলে আপনি ভারতের মতো করেন, ভারতে কিন্তু একটা আইন হচ্ছে মনে হয় যে এআই রিলেটেড কিছু থাকলে তার নিচে লেখা থাকতে হবে এআই। এবং তার সাথে সাথে আমি আরও একটি কথা বলতে চাই, আমার ভাই বলেছেন যে উনার ওই বক্তব্যটি আছে, আপনি খুঁজে দেখবেন মিশু, এই ঘটনার পরে আমি কোথাও ওনার এই বক্তব্যটি আর খুঁজে পাইনি। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আপনি মানহানির কেস করতে পারেন, আপনি যাই করতে পারেন, কিন্তু এগুলোতে আমি গত 17 বছরের প্রতিচ্ছবি দেখতে পাই। এবং আমি মনে করি যে কথাগুলো উনি এই মুহূর্তে বলেছেন যে আমি ইসলাম বিদ্বেষী কথা বলেছে, আমি মনে করি এটা একজন নারী হিসেবে এই কেসটি হওয়ার পরে আমি নিরাপত্তাজনিত সমস্যায় ভুগবো। এবং আপনি জানেন ইসলাম এমন একটি সেন্সিটিভ বিষয় আমাদের দেশে, যে ইসলাম নিয়ে আপনাকে যখন ইসলামোফোবিক বলবে, আপনাকে যখন জামাতোফোবিক বলবে, আপনার নিরাপত্তাটা সেই মুহূর্তে আপনি ভালনারেবল একটা জায়গায় চলে গেল। এবং আমি মনে করি আমার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এই ঘটনার পরে এবং এই ভাইয়ের বক্তব্যের পরে।